আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে সোফার রুমে এসে মেইন ডোর খুলতে যাব তার আগেই লোকটা আমার হাত ধরে হ্যাচকা টানে তার দিকে ঘুরিয়ে আমার গা থেকে একটানে ওড়নাটা নিয়ে নিল। তারপর টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, বলেছিলাম না উল্টোপাল্টা কিছু করো না, খুব খারাপ হয়ে যাবে। কে আপনি? আর কেন আমার সাথে এমন করছেন? বলতে বলতে কেঁদেই দিয়েছি আমি। লোকটি সেদিকে পাত্তা না দিয়ে জোর করে আমার ওই ওড়নাটা দিয়েই আমার হাত বেঁধে দিল আর কিছু একটা পকেট থেকে বের করে মুখও বেঁধে দিল। অন্ধকার, তাই শুধু অবয়ব দেখা যাচ্ছে লোকটার। হঠাৎ আমার সাথে ঘটা এই আকস্মিক ঘটনায় বেশ ঘাবড়ে গেছি। কাজ সেরে বাসায় ফেরার পর এমন কিছু হবে আশা করিনি আমি। বর্ষার রাত, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিরতিহীনভাবে ঝড়েই চলেছে। সে আজ থামতে একেবারেই নারাজ। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে কাজ করতে করতে বাড়িতে ফিরতে রাত হয়ে গেল। নিজের স্কুটিতে এসেছি তাই ভিজেও গেছি। 3 রুমের একটা ফ্ল্যাটে একাই থাকি আমি। ফ্ল্যাটে ঢুকে শরীরের পানি ঝাড়তে ঝাড়তে বেডরুমে ঢুকেই চমকে গেলাম। বিদ্যুৎ নেই, রুমটা অন্ধকার। সেটা বড় কথা না, কারণ এইরকম বিদ্যুৎ চমকানো বর্ষণের দিনে এইসব এলাকার নিচের বিদ্যুৎ ও উপরের বিদ্যুতের সাথে সাক্ষাৎ করতে চলে যায়, যেন এই সাক্ষাৎ অনিবার্য। কিন্তু আমার চমকানোর কারণ হলো আমারই বেডরুমে আমারই বেডে কেউ বসে আছে। অন্ধকারে তাকে দেখা না গেলেও তার অবয়ব স্পষ্ট, অবয়ব অনুসারে একটা ছেলে। আমি একবার চোখ ঝাপটা দিয়ে নিলাম, হেলুসিনেট করছি না তো? কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম যে এটা সত্যিই। ভয় পেয়ে গেলাম আমি। লোকটি এদিক ওদিক তাকাচ্ছে। আগেই বলেছি ফ্ল্যাটে আমি একা থাকি, এই মুহূর্তে এখানে আসার মতো কোনো আত্মীয় বা পরিচিত কেউ আমার পেই। আর তাছাড়া দরজা তো লক করা ছিল, তাই কেউ কি করে আসবে ভেতরে? চোর নাকি? যদি চোর হয় তো লোকটার জন্যে 1 গ্রাম আফসোস, কারণ সে টেকোর কাছে চিরুনি খুঁজতে এসছে। কিন্তু চোর হলে চুরি না করে এভাবে খাটে বসে আছে কেন? আমি কি করব বুঝতে পারছি না। ডাকবো লোকটাকে নাকি চেঁচাবো? না, বাইরে গিয়ে পাশের ফ্ল্যাটের লোকেদের ডেকে আনি, সেটাই ভালো। এসব ভাবতে ভাবতেই লোকটির আমার দিকে ঘুরল, আমাকে দেখেই দ্রুত দাঁড়িয়ে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। লোকটি আমার দিকে এগোতে লাগলো। অন্ধকারে আবছাভাবে লোকটিকে আমার দিকে এগিয়ে আসতে দেখে জোরে চিৎকার দিতে যাব তার আগেই লোকটি আমার মুখ চেপে ধরল। এতে আরো অবাক হলাম। আমি ছাড়া পাওয়ার জন্যে নড়তে গেলেই লোকটি আরেক হাতে আমার কোমর চেপে ধরল যাতে নড়াচড়া করতে না পারি। আমার সাথে ঘটে যাওয়া আকস্মিক এই ঘটনায় আমি পুরো হতভম্ব হয়ে গেছি। একা একটা ফ্ল্যাটে একটা মেয়ের সাথে এরকম কিছু হলে সেই মেয়েটার মনের পরিস্থিতি আন্দাজ করা কঠিন। চির পরিচিত আশঙ্কায় বুক কেঁপে উঠল আমার। লোকটা উত্তেজিত কষ্টে বলল, হেই মিস, প্লিজ ডোন্ট শাউট। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। একটু থামুন, লেট মি এক্সপ্লেইন। কিন্তু লোকটার কথা যেন আমার কানে গিয়েও গেল না। আমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ভাবছি লোকটা চাইছেটা কি? চোর, নাকি অন্য কিছু? লোকটার এইভাবে আমাকে ধরে রাখাতে আমার আরো ভয় করছে। উল্টোপাল্টা কিছু হবে না তো আমার সাথে? রোজ এরকম কত ঘটনার আর্টিকেল নিজের হাতে লিখি। লেখার সময় বেশ আক্ষেপও হয় মেয়েগুলোর জন্যে। আজ কি আমার সাথেও এমন কিছু হবে? কালকে কেউ আমারও আর্টিকেল বানাবে, সেই সাথে মন থেকে বেরিয়ে আসবে আক্ষেপ আর দীর্ঘশ্বাস। এসব ভেবে আরো মোচড়াতে মোচড়াতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলাম। লোকটার এবার বিরক্তির কণ্ঠে বলল, আরে এমনভাবে লাফাচ্ছেন কেন? আমাকে বলতে তো দিন। আসলে নিচে। কিন্তু আমি এবারেও কথাটা শেষ করতে না দিয়ে শব্দ করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। একে বলতে দিলেই বিপদ, আগে এর থেকে ছাড়া পেয়ে আমায় লোক জড়ো করতে হবে। কিন্তু যদি পালিয়ে যায়? অন্ধকারে তো লোকটার মুখও দেখতে পারছি না। লোকটা এবার একটু রাগী গলাতে বলল, স্যাল আই ফিনিশ? একটু বলি, তারপর না হয় আপনি আপনার পেঙ্গুইন ডান্স দেখাবেন? সারারাতই আছি এখানে নির্বিলি বসে দেখব। সারারাত থাকবে শুনেই বুকটা ধক কর উঠল, তবে কি যা ভাবছি তাই হতে চলেছে। এবার আমার ছটফটানি আরো বেড়ে গেল। রীতিমতো লাফানোর চেষ্টা করছি আমি। আর মুখ দিয়ে টাইপ শব্দ তো আছেই, যেটা আমার নিজেরই বিরক্ত লাগছে। লোকটার কেমন লাগছে কে জানে। লোকটা এবার ভীষণ জোরে ধমক দিল আমাকে।
ধমকটা এতই জোরে ছিল যে আমি একেবারে খরগোশ ছানার মতো করে শান্ত হয়ে রইলাম। লোকটা এবার একটা শ্বাস নিয়ে বলল, অ্যাট লাস্ট। মুখ ছাড়ছি আমি। ছাড়ার পর যদি একটুও চিৎকার চেঁচামেচি বা উল্টোপাল্টা কিছু করেন, তাহলে খুব খারাপ হবে। মনে থাকবে? আমি ভদ্রমেয়ের মতো হ্যাঁ বোধক মাথা নাড়লাম, কারণ ভয় পেয়ে গেছি লোকটার ধমকে। কিন্তু মনে মনে বলছি, একবার শুধু ছেড়ে দেখো না, তোকে যদি গন্ধলাই না খাওয়াই তাহলে আমি 1 সপ্তাহ চকলেটা খাবো না। হুহো। এরপর লোকটা আমার কোমর আর মুখ ছেড়ে দিতেই এই ঘটনা ঘটল। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে। আমি হাত মুখ বাঁধা অবস্থায় গুটিসুটি মেরে সোফায় বসে আছি। আর লোকটা সামনের সিঙ্গেল সোফায় বসল। অন্ধকার হলেও বাইরে থেকে আসা আলোয় সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু পরিষ্কার না, অবয়ব আকারে। লোকটার ঠান্ডা গলায় বলল, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। তুমি করে বলার জন্যেও সরি। কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশন ছিল না। আপনি তৈরি ছিলেন না কিছু শোনার জন্যে, নিজের মতো করে লাফিয়ে যাচ্ছিলেন। অযথাই ভয় পাচ্ছেন আপনি আমাকে। আমি কিছু বলতে পারছি না কারণ আমার মুখ বাঁধা, কিন্তু লোকটার ওপর রাগ হচ্ছে। এভাবে একটা মেয়ের ঘরে ঢুকে বসে থাকলে মেয়েটা চেঁচাবে না তো, নাকি মৌনব্রত পালন করবে? আর বলে কি না অযথাই ভয় পাচ্ছি। ডিসগাস্টিং। কিন্তু এই ব্যাটার মতলবটা কি? লোকটা বলল, টেবিল লাইট বা মোমবাতি নেই? আমার এবার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। মুখ বেঁধে রেখে প্রশ্ন করছে। লোকটা নিজে জোকার নাকি আমাকে দেখে তার জোকার মনে হচ্ছে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। লোকটি নিজেই বলল, সরি আই ফরগট। বাট প্লিজ চেঁচাবেন না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ফ্ল্যাটের দরজাও বন্ধ, আপনার চিৎকার কেউ শুনবে না। আমি জাস্ট আমার নিজের কানের প্রোটেকশনের জন্য বলছি। এ কথা বলতে বলতে আমার মুখের বাঁধন খুলল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। কি চাই কি এর? খারাপ কোনো উদ্দেশ্য থাকলে এতক্ষণে তো করার কথা ছিল, তবুও এদের বিশ্বাস নেই। না জানি কি ফন্দি আটছে। অত্যন্ত বিরক্তি নিয়ে বললাম, আপনাকে না দেখতে খুব ইচ্ছে করছে আমার। কেন? অ্যাকচুয়ালি আমার এলিয়েন দেখা হয়নি এখনো অবধি। সুযোগ যখন পেয়েছি মিস করব কেন? লোকটি হেসে দিল। অন্ধকার তাই হাসিটা দেখতে না পেলেও হাসির আওয়াজটা শুনেই বুকের ভেতর কেমন করে উঠল। লোকটা হাসিমিশ্রিয় কণ্ঠেই বলল, ক্যান্ডেল বা টেবিল লাইট কোথায় আছে বলুন, আমি নিয়ে আসছি। হাত খুলুন, আমি এনে দিচ্ছি। সরি ম্যাম, আই কান্ট ট্রাস্ট ইউ। আপনি আবারও যে অলিম্পিকের রেস লাগাবেন না, তার কোনো গ্যারান্টি নেই। আমি এবার বেশ বিরক্ত হলাম। রাগ লাগছে ভীষণ। কি পেয়েছে কি লোকটা? কাঠের পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে আমাকে। তাই রাগে গোজগোজ করে বললাম, লিসেন, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আই নো। বাট আমি হেল্পলেস। আপনাকে আগে সবটা বলি, তারপর আপনি যা খুশি করুন। কিন্তু আপনাকে সবটা ক্লিয়ার করে বলার জন্যে আমার মুখটা দেখতে হবে, সো আই নিড লাইট। কেন, আপনার মুখ হোয়াইট বোর্ড নাকি? যে ওখানে না তাকালে অঙ্ক মাথায় ঢুকবে না? উফ দিস গার্ল। সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন। এবার বলুন। টেবিল লাইট আপনি খুঁজে পাবেন না। ওই ওয়ার্ড্রোপের ওপর ক্যান্ডেলস আর লাইটার আছে। লোকটা উঠে কিছুক্ষণ খুঁজে একটা ক্যান্ডেল আর লাইটার নিয়ে এলো। টি টেবিলের ওপর মোমবাতি রেগে লাইটার দিয়ে জ্বালানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রুম আবছা হলদে আলোয় আলোকিত হয়ে গেল। আমি এতক্ষণ বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম, কিন্তু রুম আলোকিত হবায় লোকটির দিকে তাকিয়ে আমি তো বর্ষর ঝটকা খেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এও সম্ভব? এটা হতে পারে? আমি কি স্বপ্ন দেখছি? তাই দুবার চোখ ঝাপটাও দিলাম, কিন্তু সেই একই দৃশ্য। আরো অবাক করা বিষয়, লোকটা একদৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, যেন তার দৃষ্টি আমার ওপরেই শহির হয়ে গেছে। কিন্তু আমার অবাক দৃষ্টি দেখে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে ভ্রু নাচালো। আমি অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে বললাম, আদ্রিয়ান? লোকটি বাঁকা হেসে বলল, হ্যাঁ। আমি এবারেও অবাক হয়ে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে বললাম, আদ্রিয়ান আবরার জোহাইয়ের? এস পার আই নো। বলেই ওনার সেই ভুবন ভোলানোর হাসিটা দিল। আমার এখন চোখের সাথে নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। আবারও অবাক হয়ে বললাম, ইউ মিন দ্য গ্রেট সিঙ্গার, রকস্টার এডি? এবারেও সেই হাসি দিয়ে বলল,
লোকে তো তাই বলে। বাট থ্যাঙ্ক গড যে আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি নিজের হাতেই নিজে একটা চিমটি দিলাম যে এটা স্বপ্ন কিনা। কিন্তু চিমটিটায় ব্যথাও পেলাম। সেটা এডি এর চোখে পড়ল, আর চোখে পড়তেই উনি আবারও হেসে দিল। এতক্ষণে মোটামুটি সিউর হলাম যে এটা স্বপ্ন নয়, সত্যিই। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দাঁড়িয়ে আটকে যাওয়া কণ্ঠে বললাম, আপনি এখানে, আমার ফ্ল্যাটে, কিভাবে মানে? আই নিড ইউর হেল্প। আজ রাতটা আমি থাকবো আপনার ফ্ল্যাটে। আমি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি। থাকবে মানে কি? আর কেন? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। মানে মানে আজ রাতটা আমার এখানেই কাটাতে হবে। আজব, এমনভাবে বলছে যেন নিজেরই ফ্ল্যাট। ইচ্ছে হলেই থাকবে। মামা বাড়ির আবদার। আমি ভ্রু কুঁচকে বললাম, যদি থাকতে না দেই? উনি মুচকি হেসে পকেটে হাত ঢুকিয়ে বললেন, আপনি বাধ্য। কারণ যদি আবারও ভুলোভাল কিছু করেন তো ওভাবেই হাত মুখ বেঁধে রেখে দেব। আপনি চান সেটা? আমি ভয়ে মাথা নাড়লাম। কারণ যদি সত্যিই আবার ওভাবে বেঁধে রেখে দেয়? উনি বাঁকা হেসে বলল, গুড গার্ল। কিন্তু আমার ফ্ল্যাটেই কেন? একটু বিপদে পড়ে গেছি, তাই এখানে এসে আশ্রয় নিয়ে হলো। আমি উত্তেজিত হয়ে বললাম, বিপদ? উনি এবারেও হেসে দিয়ে বলল, আরে হ কুল, পালিয়ে যাচ্ছি না আমি। বলবো সব। আগে আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, পুরো ভিজে আছেন তো। আমি নিজের দিকে তাকালাম। এসবের চক্করে ভুলেই গেছিলাম যে আমি ভিজে আছি। এবার ইতস্তত করে ওনার দিকে তাকালাম। উনিও হালকা ভিজে আছেন। মোমবাতির আবছা হলদেটে আলোয় চমৎকার সুন্দর লাগছে তাকে। হালকা ভিজে চুল যা এলোমেলো হয়ে কপাল ভর্তি হয়ে আছে। 6 ফুটের ওপরে লম্বা, ফর্সা গায়ের রং, একেবারে হালকা গোলাপি ঠোঁট, এক অসম্ভব সুন্দর দুটো চোখ। যেন ওই চোখ দিয়েই সবাইকে হিপনোটাইজ করার ক্ষমতা সে রাখে। একটা ব্ল্যাক টি শার্ট, নেভি ব্লু জ্যাকেট, ব্লু জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, পায়ে কেচ। একজন স্টার বলে কথা। এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে এত বড় একজন রকস্টার আমার ফ্ল্যাটে এসছে। আমি এখনো অবাক হয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আদ্রিয়ান আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, হ্যালো মিস। ওর আওয়াজে আমার ধ্যান ভাঙতেই নিজেকে কোনোরকমে সামলে বললাম, জি। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, গিয়ে চেঞ্জ করে নিন। আর পারলে আমাকেও মোছার জন্যে একটা টাওয়াল জাতীয় কিছু একটা দিয়ে যান। মুছে নিতাম আর কি। আমি কিছু না বলে একটা টাওয়াল এনে ওনার হাতে দিলাম। এরপর তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে কুর্তি আর জিন্স চেঞ্জ করে একটা টপস আর প্লাজো পরে নিলাম। বুক কেমন যেন ধুকপুক ধুকপুক করছে। আমি কি হেলুসিনেট করছি? কিন্তু এটা কি করে হলো? এসব ভাবতে ভাবতে বাইরে এলাম। বাইরে বেরিয়ে দেখি উনি বেডরুমে মোমবাতি নিয়ে এসছে আর খাটে বসে আছে, গায়ে শুধু জিন্স আর একটা কালো চিকন স্লিভসের গেঞ্জি। ভীষণ রকমে কাঁপছি আমি। উনি উঠে আমার সামনে এসে আমাকে এভাবে কাঁপতে দেখে বলল, এখনো ভয় পাচ্ছেন আমাকে? না মানে সেরকম কিছু না। প্রচুর নার্ভাস আর আনিজি লাগছে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, কেন? এতক্ষণ তো ভয় পাচ্ছিলেন। পরিচয় জানার পর ভয় লাগছে না? আমি কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। সবকিছুই স্বপ্নের মতো লাগছে। কি বলা উচিত আমার এখন? পাবলিক ফিগার আমি। দ্যাট নট মিন্স কি আমার ক্যারেক্টার ভালো হবে তাই না? আমি একটা বর্ষর ঢোক গিললাম। উনি একটু একটু করে এগিয়ে আসছেন আমার দিকে, আর আমি নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছি। পেছাতে পেছাতে দেয়ালে লেগে গেলাম। মনে মনে প্রচুর ভয় হচ্ছে। শুনেছি এইসব সেলিব্রিটিদের ক্যারেক্টার একেবারেই খারাপ হয়। যদি সত্যিই উল্টোপাল্টা কিছু করে? কেউ তো আমার কথা বিশ্বাসও করবে না যে দ্য রকস্টার এডি আমার বাড়িতে এসে আমার সাথে এসব করেছেন। এমন কি কারণ থাকতে পারে ওনার এখানে আসার? এসব ভাবতে ভাবতে উনি একদম আমার কাছে এসে দেয়ালে হাত রাখল। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। উনি একটু ঝুঁকতেই আমি খিচে চোখ বন্ধ করে নিলাম। এমন কি কারণ থাকতে পারে ওনার এখানে আসার? এসব ভাবতে ভাবতে উনি একদম আমার কাছে এসে দেয়ালে হাত রাখল। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। উনি একটু ঝুঁকতেই আমি খিচে চোখ বন্ধ করে নিলাম। লোকটার নিঃশ্বাস আমার মুখে পড়তেই আমি নিজেকে আরো গুটিয়ে নিলাম। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে।
হঠাৎ করেই ফিক করে হেসে দেবার শব্দ পেলাম। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি হাসছেন উনি। উনি হাসতে হাসতে খাটে গিয়ে বসলেন। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বলল, সরি, সরি, আই ওয়াজ জাস্ট কিডিং। বাট আপনি তো ভয়ে পুরো জমে গেছেন। বলেই আবারও হেসে দিলেন। আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি ওনার দিকে। এরকম মজার কোনো মানে হয়? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বললেন, আচ্ছা সরি বললাম তো, মজাটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারছি। আমি এবার হাত দুটো ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে বললাম, রকস্টার এডির এখানে এসে টপকানোর কারণটা কি? এটা শুনে আদ্রিয়ান এক ভ্রু উঁচু করে তাকালো আমার দিকে। তারপর বাঁকা হেসে বলল, আরে হো বাহ, ভয়েস টোনে এত পরিবর্তন! একটু আগে তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলেন না, কেন বলতে গিয়ে কতেই আটকে যাচ্ছিলেন। কি এমন হলো যে ভয়েজে এত জোর? ভোকাল কর্ডের চার্জ শেষ হয়ে গেছিল, রিচার্জ করে নিয়েছি। এখানে কেন এসছেন সেটা আগে বলুন। আদ্রিয়ান একটা মেকি হাসি দিয়ে বলল, খিদে পেয়েছে। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। ইয়ার কি পেয়েছে নাকি? মানে কি এসবের? বিরক্তিকর কণ্ঠে বললাম, আপনি আমার ফ্ল্যাটে খেতে এসছেন? হ্যাঁ, বাড়িতে আজ খাবার ছিল না তাই আর কি। বলেই মিটমিটিয়ে হাসতে লাগলো। আমি কিছু না বলে মুখ ফুলিয়ে খাটে গিয়ে বসে ওনার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওনার সব ইন্টারভিউতে দেখেছি যে উনি ভীষণ মজার মানুষ। রিপোর্টারদের সাথেও বেশ মজা করে। পাবলিক ইনফরমেশন অনুযায়ী উনি যতটা ফানি, মাঝে মাঝে ততটাই এগ্রেসিভ। বেশ কয়েকটা ইন্টারভিউতে ক্যামেরার সামনেই রিপোর্টারের ওপর রেগে যেতে দেখা গেছে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করার জন্যে। বাট পার্সোনালিও যে উনি ঠিক একই রকম সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে এত কৌতূহল আর উত্তেজনার মধ্যে ওনার এই রসিকতা আমার বেশ বিরক্ত লাগছে। আমার এই হতাশ দৃষ্টি দেখে উনি হাসি মুখেই বললেন, ওকে ফাইন, বলছি সব। বাট তার আগে আপনার সেলফোনটা দিন তো একটু আমাকে। কেন, আমারটা দিয়ে কি কাজ? আপনারটা নেই নাকি? উনি এবার রাগান্বিত কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় আমার ফোন আমার সাথে থাকলে আমি এখানে অন্ধকারে বসে বসে মশা মারতাম এতক্ষণ? আমি এবার বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বললাম, আপনার কি মনে হয় আমার সেলফোনে চার্জ থাকলে আমি একটা অপরিচিত লোককে রুমে দেখে ফোন করে লোক জড়ো না করে ওখানে ঠ্যাটার মতো দাঁড়িয়ে থাকতাম? চার্জ নেই ফোনে। উনি বেডের ওপর একটা ঘুষি মেরে বললেন, সিট, এখন তো কারেন্টও নেই। আমার ফোনে না হয় চার্জ নেই, আপনার ফোনটা কি হাওয়া খেতে গেছে? উনি রেগে তাকালো আমার দিকে। আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই হালকা গলা ঝেড়ে ওনার থেকে একটু দূরে সরে বসলাম। দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করার পর আমিই বললাম, বললেন না তো কি এমন হলো যে এত বড় একজন সেলিব্রিটি, যার সাথে একটা সেলফি তোলার জন্যে ফ্যান্সরা হুমড়ি খেয়ে পড়ে সে একটা সাধারণ মেয়ের ফ্ল্যাটে চোরের মতো ঢুকলো? আদ্রিয়ান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল, হোয়াট, আমি চোর? আমিও অবাক হওয়ার ভান করে বললাম, সেটা কখন বললাম? দেন হোয়াট ডু ইউ মিন বাই চোরের মতো ঢুকলেন? না মানে আপনি যেভাবে ঢুকেছেন পুরো চোরের মতোই লাগছিল আর কি। বলেই মিটমিটিয়ে হাসছি। উনি এবার চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন, তাই না? আমি হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে বললাম, হুম তাই তো। উনি রাগান্বিত হয়ে আমার দিকে একটু ঝুঁকতেই আমি মাথাটা একটু পিছিয়ে নিলাম। উনি শান্ত কণ্ঠে বললেন, কি যেন বলছিলেন? কিসের মতো লেগেছে আমাকে? আমিও একটা ঢোক গিলে বললাম, আমি তো মজা করছিলাম, আপনি এত সিরিয়াসই কেন নিচ্ছেন? আপনাকে একটুও চোরের লাগছিল না, বিশ্বাস করুন আপনাকে দদা হ্যাঁ ডাকাতের মতো লাগছিল। হোয়াট? নিজেই চমকে গেলাম। কি সব বলছি? দিলামতো আগুনে ঘি ঢেলে। আমার এই এক সমস্যা, ভয় পেয়ে গেলে কি বলি না বলি নিজেই বুঝতে পারি না। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে, সেটা দেখে আমি একটু মেকি হেসে বললাম, ননা মানে আপনাকে, আপনাকে তো হ্যাঁ মনে পড়েছে, আপনাকে পুরো। কিন্তু কথাটা শেষ করার আগেই উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, আপনাকে আর কিছু মনে করতে হবে না। চোর ডাকাত অবধি হজম করে নিয়েছি, এরপর কিছু হজম করতে গেলে বদহজম হয়ে যাবে ম্যাডাম। এটুকু বলেই সোজা হয়ে বসলেন।
আর সাথে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হয়ে নিজেকে ঠিকঠাক করে নিলাম। উনি এবার ভ্রু কুঁচকে নিজের ঘড়ির দিকে তাকালো। সেটা দেখে আমিও টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:30 বাজে। আমি একটু ইতস্তত করে বললাম, আপনি কিন্তু এখনো বললেন না এখানে কেন এসছেন? উনি হালকা হেসে বললেন, আরে হো বলছি বলছি, এত অধৈর্য কেন আপনি? আমি এক বস্তা বিরক্তি নিয়ে তাকালাম লোকটার দিকে। আমার এখন প্রচুর রাগ লাগছে, এরকম সাসপেন্স ক্রিয়েট করার কোনো মানে হয়? উনি আমার মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা বলছি, রেগে যাচ্ছেন কেন? আসলে দুপুরে একটা কাজ ছিল, সেটা সারতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কাজটা সারার পর লং ড্রাইভে যেতে ইচ্ছে করছিল। এটা আমার অভ্যাস, স্ট্রেস দূর করতে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে যাই। আর সেটাও কমপ্লিটলি একা এবং নিরিবিলি। তাই ড্রাইভার গার্ডস সবাইকে পাঠিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করছিলাম। প্রায় ঘন্টা 3 ড্রাইভ করার পর এখানকার একটা রোডে এসে পৌঁছাই। কারণ এলাকাটা নিরিবিলি ভালো লেগেছে আমার। আর তখনই খেয়াল করি যে কিছু লোক ফলো করছে আমাকে, কারণ অনেকক্ষণ ধরেই তাদের আমার পেছনে আসতে দেখছিলাম। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, তাই গালে হাত দিয়ে বললাম, তারপর? তারপর আমি গাড়িটা সাইডে রেখে আমার ম্যানেজারকে কল দিতে যাব, তার আগেই আমার গাড়ির কাঁচ ভেদ করে একটা গুলি আসে। আমি ঝুঁকে গেছিলাম তাই গুলিটা একটুর জন্যে আমার মাথায় লাগেনি। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, আর তারপর চার্জ শেষ হয়েছে নাকি হয়েছে জানিনা, ফোনটাও আর অন হয়নি। এরপরে কি করলেন? যেহেতু ফোনটা অন হচ্ছিল না, আর আমি কমপ্লিটলি একাই বেরিয়েছি, তাই আমি গাড়ি স্টার্ট করে বিভিন্নভাবে গাড়ি চালিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করি। তার ওপর এই বৃষ্টি। আমি ওদেরকে একটু পিছে ফেলে ওদের আড়াল হয়ে গাড়ি থেকেই নেমে যাই, কারণ ওদের কাছে গান ছিল। আর গাড়ির সংখ্যা দেখে বুঝলাম লোকও অনেক ছিল, তাই আমি একা নিজেকে সেভ করতে পারতাম না। তাই ওখানে গাড়িটা রেখেই ওখান থেকে বেশ অনেকটা দূরে চলে যাই। এসবের মধ্যে ফোনটা আনতেই ভুলে গেছি। ফোনটা বন্ধ ছিল, তাই এনেও আহামরি কোনো লাভ হতো না। কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আর না কাউকে ডাকতে। সো এইরকম বৃষ্টি, তারপর ওরা যে কোনো সময় এসে যাবে, রাস্তায় থাকা রিস্কি হয়ে যেত। তাই কারো বাড়িতে আশ্রয় নিতেই হতো। বাট আপনি ঢুকলেন কি করে ভেতরে? ব্যালকনি দিয়ে? ও আট হুম। বাইরের আলোতে যেটুকু দেখেছি তাতে এই ফ্ল্যাটেরই ব্যালকনির দরজা খোলা ছিল। তাই এই ফ্ল্যাটেই উঠলাম। আমি ব্যালকনির দরজা খোলা রেখে গেছিলাম? আমিও সেটাই ভাবছিলাম যখন ভেতরে ঢুকে বাড়িটা ফাঁকা পেলাম। যে এতটা ইরেসপন্সিবল কেউ কি করে হয়? এখন আপনাকে দেখে বুঝতে পারছি কি করে হয়। বুঝতে পারছি কি করে হয়। আমি ওনার দিকে তাকিয়ে একটু মুখ ভেঙচি দিলাম। উনি হেসে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, কিন্তু আপনাকে কারা মারতে চায়? আর কেন? মারতে তো অনেকেই চায়, আর কারণেরও অভাব নেই। কিন্তু এটা কারা করেছে সেটা কালকের মধ্যেই জানতে পারবো, একবার বেরোই। এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার, তুমি এসব বুঝবে না। ওনার শেষ কথাটায় হালকা হাসলাম, তবে সেটা ওনার দৃষ্টির আড়ালে। সো এই জন্যেই আজ এখানে থাকতে হবে আমাকে। আর আপনি আমাকে চোর ডাকাত কি সব বানিয়ে দিলেন। বলেই উনি হেসে দিলেন, আর আমিও হেসে দিলাম। উনি হাসি মুখেই বললেন, আপনি আমার বেশ ছোট দেখেই বোঝা যাচ্ছে। আর এমনিও আমি বেশিক্ষণ কাউকে আপনি বলতে পারি না। সো আমি তোমাকে তুমি করেই বলছি। ওকে হো? আপনি পারমিশন চাইলেন নাকি জানিয়ে দিলেন? যেটা মনে করো। আমি মুচকি হাসলাম। কারেন্ট কখন আসবে? আমি শব্দ করে হেসে দিয়ে বললাম, আজ কারেন্টের কথা ভুলে যান। সকালের আগে আসবে না। ড্যাম। আমি হেসে দিলাম। বাইরে এখনো অবিরাম ধারায় বৃষ্টি পড়ে চলেছে। সেই সাথে চারপাশটা আরো সিগ্ধ লাগছে। বাতাসে কেঁপে কেঁপে ওঠা মোমের হলদে আলোয়, আর চোখে দেখছি ওনাকে। উনি খাটে 2 হাঁটু গুটিয়ে হাঁটুর ওপর 2 হাত রেখে বসে আছে। কিন্তু উনি আর চোখে না, সরাসরি তাকিয়ে আছে আমার দিকে একদৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে। সেটা দেখে আমি ভ্রু নাচালাম। এতে ওনার ধ্যান ভাঙল বোধ হয়। উনি মুচকি হেসে মাথা নাড়লেন। তারপর সামনে তাকিয়ে বললেন, ভয়ে ছিলাম এখানে ঢোকার সময় কার না কার বাড়িতে গিয়ে পড়ি আমাদের তিলকে তাল বানিয়ে প্রচার করতে, তো মিডিয়া দুবার ভাবে না।
এই জার্নালিস্টরাও না, এদের খালি মাসলাদার খবর তৈরি করতে হবে যাতে বেশি ইনকাম হয়। কিন্তু ওনাদের এসব ভুলোভাল খবরের জন্যে যে আমরা যে বিপদে পড়ি সেটা তাদের দেখার বিষয় না। সব জার্নালিস্ট কিন্তু এক না। সবাই টাকার জন্যে এসব করে না, কেউ কেউ প্যাশন হিসেবেও নেয় পেশাটাকে। হয়তো। কিন্তু আমি এখনো এমন কাউকে পাইনি। ইমোশন বোঝে না, যা খুশি প্রশ্ন করে দেয়। আরে ভাই, আমরাও তো মানুষ নাকি? যতগুলো জার্নালিস্ট দেখেছি আমার ক্যারিয়ারে সেই মোতাবেক আই জাস্ট হেট দেম। আমি এবারেও মুচকি হাসলাম। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে বললেন, খিদে পেয়েছে? খাওয়ার কিছু আছে নাকি? আসলে দুপুরে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি, বাড়ি ফিরবো তার আগেই এই ঘটনা। আমি বেশ অবাক হলাম। আদ্রিয়ান আবরার জুহাইয়ের আমার ফ্ল্যাটে এসে আমার কাছে ডিনার করতে চাইছে? সিরিয়াসলি? এই দিনটাও দেখার ছিল আমার। কিন্তু ওনাকে কি করে বলবো যে আমি তো ম্যাক্সিমাম রাত কফি আর বিস্কুট খেয়েই কাটিয়ে দেই। এত রাত করে ফিরে রান্না করার এনার্জি থাকে না। ব্রেকফাস্ট ও নুডলস বা পাস্তা করে খেয়ে নিই। লাঞ্চটা সবসময় বাইরেই করি। তাই ঘরে রান্না করার মতো নুডলস, পাস্তা ছাড়া কিছুই নেই। কিন্তু ওনাকে এসব কি করে দেব? তাই একটু ইতস্তত করে তাকালাম ওনার দিকে। উনি আমার তাকানো দেখে কি বুঝলেন জানিনা, শুধু মুচকি হেসে বললেন, খেতে চেয়েছি বলে পোলাও বিরিয়ানি আনতে হবে তার কোনো মানে নেই। জাস্ট খেয়ে পানি খাওয়ার মতো কিছু দিলেই হবে। আমি মুখ ছোট করে ওনার দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বললাম, লডুলস, পাস্তা আর বিস্কুট ছাড়া কিছুই নেই। উনি এবারেও হেসে দিয়ে বললেন, আর কি চাই? নুডলস রান্না করে নিয়ে এসো, তাতেই হবে। ওকে হো। বলে উঠতে নিলেই উনি বললেন, কফি আছে তো? আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ সেটা আছে, ওটাও করছি ওয়েট। উত্তরে উনি শুধু মুচকি হাসলেন। আমি গুটি গুটি পায়ে কিচেনে ঢুকে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমি মুচকি হেসে পেছনে ঝুঁকে উকি দিয়ে দেখলাম উনি আসছে নাকি। কিন্তু যখন দেখলাম আসছে না, তখনই খুশিতে লাফিয়ে উঠলাম। এতক্ষণ বহু কষ্টে নিজের ইমোশনটা চেপে রেখেছিলাম। ই আই কান্ট বিলিভ, আমার আদ্রিয়ান আমার ফ্ল্যাটে এসছে। আমার সাথে আজ রাত থাকবে। আমার ক্রাশ, আমার জান, যাকে নিয়ে শুধু কল্পনাই করতাম, সে আজ এই বর্ষণের রাতে আমার কাছে আছে। ওর সাথে কথা বলেছি আমি, ওর জন্যে ডিনার বানাচ্ছি। ওয়াও, আমি জাস্ট ভাবতে পারছি না। এসব বলেই এলোপাথারি নাচতে শুরু করলাম। পাগলের মতো লাফিয়ে লাফিয়ে নাচছি, যেন হাতে চাঁদ পেয়েছি। আশেপাশে কোনো কিছুর খেয়াল নেই আমার। নাচতে নাচতে পেছনে ঘুরে আমি পুরো চমকে গেলাম। নাচ অটোমেটিক বন্ধ হয়ে গেল আমার। কারণ আদ্রিয়ান হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুনে ফেললো না তো কিছু? যদি শুনে থাকে যে উনি আমার ক্রাশ, আর ওনাকে আমি এত পছন্দ করি, তাহলে তো ভাব 100 গুণ বেড়ে যাবে। বহুত কষ্টে নিজের ইমোশনকে চেপে রেখে একটা ইমেজ ক্রিয়েট করেছি, সেটা নষ্ট হয়ে যাবে? বাহ, ডান্সটা তো খুব ভালো করো তুমি। ওনার কণ্ঠস্বর শুনে আমার ধ্যান ভাঙল। তাকিয়ে দেখি আদ্রিয়ান ডানহাত থুতনিতে রেখে মুচকি মুচকি হাসছে। ও কতটা শুনেছেন বা কতটা দেখেছেন সেটাই তো জানি না। তাই ইতস্তত করে বললাম, না মানে আমি আসলে। আদ্রিয়ান ওনার জিন্সের পকেটে হাত ঢুকিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, নাচছিলে ভালো কথা, কিন্তু কিচেনে ঢুকে এমন কি হলো যে ঘর কাঁপিয়ে নাচতে শুরু করলে? আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক কিছু শুনতে পাইনি। নিজেকে সামলে কপালের সামনের চুলগুলো কানে গুজতে গুজতে বললাম, না মানে, না মানে, আসলে এইগুলো শুনে নিয়েছি। এরপর তো কিছু বলো। আমি কিছু একটা ভেবে নিজেকে সামলে ওনার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে বললাম, আমার ফ্ল্যাট, আমার কিচেন, আমি যা খুশি তাই করব। নাচবো, লাফাবো, গাইবো, আপনাকে তার কৈফিয়ত কেন দেব? আদ্রিয়ান মুচকি হেসে মাথা দুলিয়ে বলল, কারেক্ট আছে। তুমি নাচতে নাচতে ফ্লোর ভেঙে ফেলো, ইসমে মেরা কুছ নেহি জাতা। যেটা বলতে এসছিলাম, নুডলসে ঝালটা একটু বেশি করে দিও। এটুকু বলে যেতে নিয়েও আবার পেছনে ফিরে মুচকি হেসে বললেন, আর হ্যাঁ, নাচার জন্যে সারারাত পড়ে আছে। আপাতত আমার ভীষণ খিদে পেয়েছে, তাই খাবারটা আগে আনলে ধন্য হতাম আর কি। এটা বলে উনি সিটি বাজাতে বাজাতে চলে গেলেন।
আর আমি আহাম্মকের মতো তাকিয়ে আছি ওনার যাওয়ার দিকে। এমন বিহেভ করছে যেন আমি ওনার খুব পরিচিত কেউ। একটা অপরিচিত মেয়ের ফ্ল্যাটে এসেছে, তাও এভাবে হুট করে। সংকোচ তো অনেক দূরের কথা, এ তো এমন বিহেভ করছে যাতে ও আমার ফ্যামিলি মেম্বার হুহ। বাট যাই হোক, আজ রাতটা ও এখানে থাকবে এটাই আমার কাছে অনেক। এসব ভেবে গুনগুনিয়ে গান গাইতে গাইতে নুডলস রান্না শুরু করলাম। রান্নার ফাঁকে ফাঁকে উকি দিয়ে ওনাকে দেখার চেষ্টা করে যাচ্ছি। নুডলস রান্না কমপ্লিট করে দুটো প্লেটে সার্ভ করে নিয়ে গেলাম। গিয়ে দেখি সাহেব খাটের এক কোণে আসাম করে বসে চারপাশ দেখছে। আমাকে দেখেই উনি একটা হাসি দিলেন, উত্তরে আমিও একটা হাসি দিলাম। আমি প্লেটটা ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি প্লেটটা হতে নিয়ে বললেন, ওয়াও, স্মেলটাই এত ভালো আসছে, খেতে না জানি কত ভালো হবে। আমি হেসে দিয়ে বললাম, টেস্ট করে দেখুন। উনি হেসে খানিকটা খেয়ে বললেন, মম, টু গুড। খারাপ হলেও কি বলবেন নাকি? না, সত্যি ভালো হয়েছে, তুমি টেস্ট করে দেখো। ওনার কথায় হেসে দিয়ে নিজের প্লেট থেকে খেতে শুরু করলাম। আমার কাছে বিশেষ কোনো টেস্ট লাগেনি, কারণ রোজকার স্বাদ এটা। উনি খেতে খেতেই বললেন, তুমি এই ফ্ল্যাটে একাই থাকো? হুমম। আমি শুনেছি আপনিও নাকি আলাদা থাকেন। হ্যাঁ। কারণ? উনি একটু অন্যরকম ভাবে তাকালেন আমার দিকে। তারপর প্লেটটা নামিয়ে রেখে বলল, বাহ বাহ, এত ইন্টারেস্ট। আমি হকচকিয়ে গিয়ে বললাম, না মানে আমি এমনিই জিজ্ঞেস করলাম, পার্সোনাল ইস্যু হলে বলতে হবে না। উনি হেসে দিয়ে বললেন, অতটাও পার্সোনাল না যে তোমাকে বলা যাবে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম। উনি মুখে হাসি রেখেই বললেন, আই মিন একটা রাত তোমার হেল্প নিয়েছি, সো এটুকু বলতেই পারি তোমাকে। ওহ, তবে আগে খেয়ে নি, তারপর কফি খেতে খেতে বলবো ওকে। হুমম। উনি একমনে খাচ্ছেন আর আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে আর খাচ্ছি। সত্যি আমরা মনে করি মিডিয়া জগতের এসব লোকেদের লাইফস্টাইল কতই না ভিন্ন। তবে তাদের ওই চাকচিক্যপূর্ণ জীবনযাপনের মধ্যেও কিছু ছোট ছোট সাধারণ বৈশিষ্ট্য থাকে যেটা ক্যামেরায় ধরা পড়ে না। ওনাদের এই অসাধারণ সত্তার মধ্যেই কোথাও না কোথাও একটা অতি সাধারণ সত্তাও লুকিয়ে থাকে, যেটা শুধুমাত্র ওনার সংস্পর্শে আসা মানুষগুলোই বুঝতে পারে। সেটা আজ ওনাকে দেখে বেশ বুঝতে পারছি। হঠাৎ উনি খাওয়া ছেড়ে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যালো মিস, ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে ওটা খাও, তারপর আমায় নিয়ে গবেষণা করো। ওনার কথায় ধ্যান ভাঙল আমার। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে খাওয়ায় মন দিলাম, ভেতরে ভেতরে লজ্জা পেলেও সেটা বাইরে প্রকাশ করিনি। উনিও হালকা হেসে খাওয়ায় মন দিলেন। নুডলস খাওয়ার পর বললেন, ক্যান্ডেলটা শেষ হয়ে যাচ্ছে, আরেকটা জ্বালাবো? আমি ভ্রু কুঁচকে মুচকি হেসে বললাম, যে ফ্ল্যাটে ঢোকার আগে পারমিশন নেয়নি সে মোম জ্বালাতে পারমিশন চাইছে? পিঞ্চ মারছ? যেটা মনে করেন। আদ্রিয়ান হেসে দিয়ে বললেন, বাহ, আমার ডায়লগও আমাকেই শোনাচ্ছ? আমি ভ্রু কুঁচকে বললাম, ডায়লগের ওপর কি নাম লেখা ছিল? না, তা ছিল না। দেন, ওকে ফাইন, ইউ ওন আই লুজ। এবার কি ক্যান্ডেল জ্বালাতে পারি ম্যাডাম? আমি জ্বালাচ্ছি, আপনি বসুন। না, তুমি বরং কফিটা করে আনো, আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি। আমি মুচকি হেসে টেবিল লাইট নিয়ে চলে গেলাম কিচেনে কফি করতে। কফি করে নিয়ে গিয়ে দেখি উনি রুমে নেই। বুঝলাম ব্যালকনিতে আছে। বৃষ্টি এখন আর তেমন নেই, হালকা ছিটে ছিটে ফোঁটা পড়ছে। তবে আকাশটা পরিষ্কার না। খানিক পরে আবারও ঝোড়ো ঝোড়ো করে বৃষ্টি পড়বে বোঝাই যাচ্ছে। চারপাশে একরকম নিস্তব্ধতা বিরাজ করছে। তবে তার মধ্যে তাই ব্যালকনিতে গিয়ে দেখি উনি নিচে বসে আছেন। আমি অবাক হয়ে বললাম, নিচে বসে আছেন কেন? উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, নিচেই ভালো লাগছে, এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হালকা বৃষ্টির ছিটে। আমি কিছু না বলে কফি মগটা ওনার দিকে এগিয়ে দিলাম। উনি মুখে সেই কিউট হাসিটা রেখেই মগটা হাতে নিয়ে আরেক হাতে ওনার পাশে ইশারা করে বললেন, বসো। আমি বেশ অবাক হলাম ওনার কথায়, ইতস্তত করে বললাম, আমি বসবো? আপনার পাশে? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, সমস্যা হবে তোমার? না তা না, কিন্তু। উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন ওনার ঠিক পাশে। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি মুচকি হেসে বললেন, তুমি বাস জার্নি করেছ? আমি হেসে দিয়ে বললাম,
আমাদের মতো মানুষদের কাছে একটু দূরের জার্নি মানেই বাস জার্নি। তার মানে অনেকের পাশে বসে জার্নি করেছো? হ্যাঁ, তা তো করেছি। আদ্রিয়ান এবার আমার দিকে হালকা ঘুরে বলল, তাহলে আমি কি দোষ করলাম ম্যাডাম? ওটা আলাদা ব্যাপার। বাসে যাদের পাশে বসি তারা তো আমাদেরই ক্লাসের মানুষ। আর আপনি তো। আদ্রিয়ান এবার শব্দ করেই হেসে দিল। ওর হাসি দেখে আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। এমন মনে হচ্ছে যেন মিরাক্কেলে অপূর্ব রয় যোগ বলছে। আজব। আমি কিছু বলবো তার আগেই আদ্রিয়ান হাসি থামিয়ে বললেন, মানুষের আবার ক্লাস? আচ্ছা, সেটা কোথায় লেখা আছে? আমি বুঝতে পারলাম উনি কি মিন করতে চাইছেন, তাই মুচকি হেসে বললাম, ব্যাংক ব্যালেন্সে, বড় বড় গাড়িতে, বিশাল বাংলোতে, ফেমে আরো অনেক কিছুতে। আদ্রিয়ান মুচকি হাসে কফিতে চুমুক দিয়ে বললেন, হুম মম। কিন্তু সেই ক্লাস সেট কে করেছে? আমরা মানে মানুষেরা। এক্সাক্টলি। সব তো আমাদের মধ্যেই, তাই না? যদি তুমি নিজেই পারফর্মার হও আর নিজেই জজ হও তাহলে জাজমেন্ট কি কেউ মেনে নেবে? উমহুম। তাহলে তোমরা কেন মানো? দেখো, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি, ফেম এগুলো দিয়ে একটা মানুষ কতটা ধনী বা কতটা সাকসেসফুল সেটা বলা যায়, কিন্তু কোনো মানুষের ক্লাস শুধুমাত্র তার পার্সোনালিটি আর ক্যারেক্টার এর ওপর ডিপেন্ড করে। আমি গান করে টাকা ইনকাম করি, আমার গান সকলের ভালো লাগে তাই সবাই আমাকে ভালোবাসে, আর তাই গানের অফার বেশি আসে আর টাকাও। কিন্তু এতে শুধুমাত্র আমার সফলতা প্রকাশ পাচ্ছে, আমি কোন লেভেলের মানুষ সেটা না। মানুষের ক্লাস শুধুমাত্র মানবিকতা দিয়েই বিচার করা যায়, টাকা দিয়ে নয়। আমি এতক্ষণ ওর কথা মনোযোগ দিয়ে শুনলাম, তারপর কফিতে চুমুক দিয়ে বললাম, কিন্তু সেটা মানে কজন? রাজা যদি নিজেই নিজেকে রাজা না মানে তাহলে অন্য কেউ কেন মানবে? ওর কথার মানে বুঝতে পারলাম। সত্যিই ঠিকই তো বলেছে। আমরা নিজেরাই যদি নিজেদের মিডল ক্লাস ভাবি তাহলে বাকিদের কি দোষ? তবে আদ্রিয়ানের চিন্তাধারা খুব ভালো লাগলো। পুরো মন ছুঁয়ে গেছে ওর কথাগুলো। সত্যি সেলিব্রিটি মানেই যে খারাপ, মুডি, অহংকারী হবে তা নয়। তার প্রমাণ আজ আদ্রিয়ানকে দেখেই পেলাম। যদিও বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি ওর পজিটিভিটি, কিন্তু সেগুলো শো অফ মনে হয়েছিল আমার। এসব ভেবেই ওর দিকে তাকিয়ে মুচকি হাসলাম। একটু পর কিছু একটা ভেবে ওকে বললাম, বললেন না তো ফুল ফ্যামিলি থাকতেও আপনি কেন একা থাকেন? উনি কিছুক্ষণ চুপ থেকে সামনের দিকে তাকিয়ে কফি মগে চুমুক দিয়ে বললেন, প্রবলেমটা হলো ড্যাড, উনি কোনোদিনই এসব গান মিডিয়া জগৎ পছন্দ করতেন না। তার ইচ্ছে আমি তার কোম্পানির দায়িত্ব নেই। কিন্তু আমি কোনোকালেই এইসব পছন্দ করতাম না। এসব বিজনেস ক্লায়েন্ট এগুলো আমার মাথায় ঢুকতোই না। ছোটবেলা থেকেই গানের প্রতি একটা আসক্তি ছিল, আর সময়ের সাথে সেই আসক্তি আরো তীব্রতর হয়েছে। স্কুল কলেজের বিভিন্ন ফাংশনে গান গাইতাম। তবে আমার এই খাপছাড়া ভাবটাই ড্যাডের সহ্য হচ্ছিল না। কলেজের এক ফাংশনেই এক মিউজিক ডিরেক্টরের আমার গলা ভালো লাগে, আর সেখান থেকেই এই জগতে জার্নি শুরু। ড্যাডের যদিও পছন্দ ছিল না, কিন্তু কিছু বলেনি। কিন্তু পড়াশোনা শেষ হবার পরেও যখন ওনার কোম্পানির দায়িত্ব নিতে চাইনি তখন আমার ওপর প্রেশার ক্রিয়েট করা শুরু করলেন। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, তখন এক প্রকার জোর করা শুরু করলো। মোমো ড্যাডের মুখের ওপর কিছু বলতে পারছিল না। একদিন এই নিয়ে ড্যাডের সাথে তর্ক হয়, আর সেই তর্কাতর্কির মধ্যেই ড্যাড আমার গায়ে হাত তোলে। যেটা আমি মানতে পারছিলাম না, তাই সেই দিন সেই মুহূর্তেই চলে এসছিলাম ওই বাড়ি থেকে। এতক্ষণ চুপচাপ শুনছিলাম ওর কথা। ওর কথা শেষ হতেই আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি আপনার বাবার একমাত্র ছেলে। উনি তো এটাই চাইবে যে ওনার কোম্পানির দায়িত্ব আপনি নিন। আদ্রিয়ান সামনের দিকে তাকিয়েই বলল, আই নো, বাট বাবা হিসেবে ওনার আমার স্বপ্নটাকেও গুরুত্ব দেওয়া উচিত ছিল, তাই না? যদি উনি বলতেন যে আমি গান করে সময় পেলে অফিসে বসতে পারি তাহলে আমি রাজি হয়ে যেতাম। কিন্তু উনি তো আমাকে আমার গানটাই ছাড়তে বলছিলেন। আমি কিছু না বলে কফির মগে চুমুক দিলাম। বিদ্যুৎ চমকানোর আলোয় হঠাৎ করে আলোকিত হওয়া আকাশটা দেখছি, আর মেঘের হালকা শব্দে গুরুম গুরুম আওয়াজ শুনছি। ভেতরটা ভার ভার লাগছে খুব। বুকের ভেতরে এক অদ্ভুত বিষাদ গ্রাস করছে। খুব মনে পড়ছে আব্বুর কথা। কি অবাক করা ব্যাপার, তাই না? কারো স্বপ্ন পূরণের জন্যে তার বাবাই বাধা হয়ে দাঁড়ায়।
আর কেউ নিজের বাবার দেখা স্বপ্নকেই আঁকড়ে ধরে এখনো শ্বাস নিচ্ছে। সত্যিই জীবনটা খুব অদ্ভুত। এখানে যেমন আলাদা আলাদা মানুষ আছে, সেই সাথে তাদের আলাদা আলাদা সমস্যা, কষ্ট, যন্ত্রণা আছে। কারো কিছু থাকার যন্ত্রণা, কারো কিছু না থাকার যন্ত্রণা। কিছু আছে বলে কেউ কষ্ট পাচ্ছে, আবার কিছু হারিয়ে ফেলেছে বলে অন্য কেউ কষ্ট পাচ্ছে। কিন্তু ব্যস্ততম এই শহরে আমরা সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। কারো দুঃখে একটু আক্ষেপ আর দীর্ঘশ্বাস দেওয়ার সময় থাকলেও পাশে থেকে সান্ত্বনা দেবার মতো সময়ের বড্ড অভাব আমাদের। হঠাৎ করে আদ্রিয়ান আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, কি ভাবছ? ওনার ডাকে ধ্যান ভাঙল। নিজেকে সামলে বললাম, কিছু না। আমার সম্পর্কে তো অনেক কিছু জানো। আর অনেকটা এখন জানলে, বাট তোমার সম্পর্কে কিছু জানা হলো না। এতক্ষণ হয়ে গেল নামটা পর্যন্ত জানা হয়নি। অনিমা। অনিমা কোতাল। ওয়াও, কিউট নেম। বাই দা ওয়ে, এত লেট করে ফিরলে? দেখে মনে হলো অফিস থেকে এসছো। কি করো তুমি? আই মিন প্রফেশন কি? যদি এখন আমার প্রফেশন জানে, না জানি হার্ট অ্যাটাক করে বসে। বলবো, কিন্তু মিথ্যে বলাটাও তো ঠিক হবে না। তবে আমার জব জানলে এসিউর কয়েকশো ভোল্টের ঝটকা খাবে। ভুল ভাববে না তো আমায়? এটা মনে করবে না তো আমি নিজের স্বার্থে ওকে এখানে থাকতে দিয়েছি? এত ভালো ব্যবহার করছি শুধুমাত্র নিজেরই ফায়দার জন্যে? চলে যাবে না তো এখান থেকে? বাদ যা খুশিই হোক, আমি মিথ্যে বলতে পারবো না। এসব ভাবতে ভাবতেই উনি আবার আমার সামনে তুড়ি বাজিয়ে বললেন, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে যান বলুন তো? না মানে হো। উনি মুচকি হেসে বললেন, কিসে জব করো তুমি? আমি চুপ করে আছি। সেটা দেখে উনি ভ্রু কুঁচকে ফেললেন, তারপর বললেন, হোয়াট হ্যাপেন? বলো। আমি এবার সাহস জুগিয়ে বলেই ফেললাম, আমি একজন জার্নালিস্ট। বেচারা সবে কফিতে চুমুক দিয়েছিল। এটা শুনে সাথে সাথে বিষম খেয়ে গেল। কাশতে কাশতেই খারাপ অবস্থা, আমি ধরতে গিয়েও থেমে গেলাম। উনি নিজেকে সামলে আমার দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি? আমি হ্যাঁ বোধক মাথা নাড়তেই উনি ফ্লোরে একটা পাঞ্চ করে হতাশ দৃষ্টিতে সামনে তাকিয়ে বললেন, একেই বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে যাওয়া। ওনার এই কথাটা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হাসাটা একদমই ঠিক হবে না। কারণ আমার ক্রাশের রিয়াকশনটা যখন এরকম হতাশ হতাশ, তখন আমার রিয়াকশনে হাসি থাকাটা মোটেই শোভনীয় নয়। তাই নিজের এই হাসিটাকে দাবিয়ে রেখে চেহারায় একটুখানি সিরিয়াস ভাব আনার চেষ্টা করে ওনার দিকে তাকালাম। উনি চুপ করে বসে আছেন, এতক্ষণ কত কথা বলছিলেন আর এখন একেবারেই চুপ। কিছুক্ষণ নীরবতার পর আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠলেন, সো কালকের হেডলাইন কি হবে? আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললেন, কি হলো বলো? কালকের হেডলাইন কি হবে? দেখে নিন আদ্রিয়ান আবরার জোহাইরের রাতের চেহারা। বর্ষণের রাতে এক মেয়ে জার্নালিস্টের ফ্ল্যাটে রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইর, নাকি অন্য কিছু? আমি এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে। আজব। আমি একজন জার্নালিস্ট, ব্যাস এটুকু শুনেই যা খুশি বলে যাচ্ছে। আমার কোনো কথা শোনার কোনো দরকারই মনে করছে না। ডিসগাস্টিং। খুব রাগ লাগছে। ইচ্ছে করছে আচ্ছা মতো কয়েকটা শুনিয়ে দেই। কিন্তু পরে মাথাটা ঠান্ডা করে ভাবলাম যে ওদের সাথে রেগুলারলি যা হয়, স্পেশিয়ালি ওর সাথে, তাতে ওর এই মুহূর্তে জার্নালিস্ট দেখলে এভাবে রিয়াক্ট করাটাই স্বাভাবিক। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমাকে এভাবে চুপ থাকতে দেখে উনি একটু জোরেই বললেন, কি হলো বলো? হেডলাইন কি দেবে? মানে কি লিখলে তোমাদের খবরটা বেশি বিক্রি হবে? কথাটা আমার গায়ে লাগলো। কারণ এই প্রফেশনটা আমার জন্যে কি সেটা আমিই জানি। কিন্তু ওনার দিক দিয়েও উনি ঠিক তাই, সেটাকে গুরুত্ব না দিয়ে আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, খাদ্য সংকটে অবশেষে এক জার্নালিস্টের ফ্ল্যাটে নৈশভোজের আশায় গ্রেট রকস্টার আদ্রিয়ান আবরার জোহাইর। এটা শুনে উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি একটা মেকি হাসি দিয়ে বললাম, এই হেডলাইনটা কিন্তু দারুণ হবে তাই না? বেশ চলবে। আদ্রিয়ান আমার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলেন, আর ওনার হাসি দেখে আমিও হেসে দিলাম। উনি হাসতে হাসতেই বললেন, তুমি সবসময় এমন চিল মুডে কি করে থাকো বলো তো? আপনার মতো শর্ট টেম্পার হলে এই প্রফেশনে টিকতে পারতাম না স্যার।
আমি শর্ট টেম্পার? এনি ডাউট? ম্যাক্সিমাম ইন্টারভিউতে তো আপনি রিপোর্টারদের ওপর রেগে বোম হয়ে যান। তো তোমরা প্রশ্নগুলোই এমন করো যে মাথা ঠিক রাখাটা মুশকিল হয়ে যায়। প্রশ্ন করার নাম করে অ্যাটাক করে কথা বলো। দরকারি প্রশ্নের চেয়ে অদরকারি আর অপ্রয়োজনীয় প্রশ্নই বেশি করো। আমি একটা ছোট্ট শ্বাস নিয়ে বললাম, আচ্ছা কফিটা খেতে খেতে কথা বলি, ঠান্ডা হয়ে যাবে। উনি ভ্রু কুঁচকে কফির মগে চুমুক দিলেন। বুঝতে পারছি উনি আমার ওপর খুব বিরক্ত হয়ে আছেন। আমিও কিছু না বলে কফির মগে চুমুক দিয়ে বাইরে তাকালাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। সবকিছু একদম শান্ত। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখি উনি ভ্রু কুঁচকে কফি খাচ্ছে। আমি বললাম, আচ্ছা সব রিপোর্টারই কি একইরকম আজেবাজে প্রশ্ন করে? আদ্রিয়ান মাথা বাঁকা করে আমার দিকে তাকিয়ে বললেন, না ঠিক তা না, কেউ কেউ ভালো এবং কাজের প্রশ্নও করে। তাহলে সবাইকে ব্লেম করা কি ঠিক হচ্ছে? উনি ভ্রুটা কিঞ্চিত কুঁচকে বাইরে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বললেন, জানি না, কিন্তু তোমাদের জার্নালিস্টদের সহ্য হয় না আমার। এরা পারে না এমন কোনো কাজ আছে নাকি? আমি মুচকি হেসে কফির মগটা পাশে রেখে ওনার দিকে তাকিয়ে বললাম, হুমম। তো আপনার আর কি কি অভিযোগ আছে আমাদের জার্নালিস্টদের নিয়ে? উনিও কফির মগটা আওয়াজ করে পাশে রেখে বললেন, ইরিটেটিং পিপল। কাজের কাজ তো কিছু হয় না এদের দ্বারা, সবই অকাজ। একট্রেস স্মৃতির সাথে একদিন একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে, তাই একসাথে লাঞ্চ করেছি। সেটা নিয়ে পরের দিন হেডলাইন হয়েছে উই আর ডেটিং ইচ আদার। ওয়াও, মানে কিছু বলার নেই। আমি হেসে দিলাম। উনি বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হাসছো? হাসবেই তো, তুমিও তো সেই দলেরই তাই না? আমি কোনোরকমই হাসি থামিয়ে বললাম, আচ্ছা হাসছি না, এরপর বলুন। এদের কীর্তি বলে শেষ করে যাবে না। এমনকি টাকার জন্যে কাউকে যেমন উঁচুতে ওঠাতে পারে ঠিক সেই রকম ভাবেই এক ধাক্কায় নিচে ফেলে দিতে পারে। রিডিউকিলাস। সেলিব্রিটিদের মধ্যে কার বাচ্চা কতবার টয়লেটে যায় সেটাও তাদের প্রচার করতে হবে, কিন্তু সত্যিই যেই নিউজটা সবাইকে জানানো দরকার সেটার দিকে তাদের কোনো পাত্তাই নেই। আমি হাঁটুর ওপর 2 হাত রেখে বললাম, ইউ আর রাইট। কিন্তু একটা কয়েনের যেমন এপিঠ ওপিঠ আছে তেমনি সবকিছুরই এপিঠ ওপিঠ আছে। মানে 7 বছর আগের কথা। একজন জার্নালিস্ট একজন মন্ত্রীর এগেইনস্টে খুব স্ট্রং একটা আর্টিকেল তৈরি করছিল উইথ প্রুফ। কিন্তু ওই মিনিস্টার যখন জানতে পারে ওই জার্নালিস্টের কথা তখন উনি ওই জার্নালিস্টকে টাকার লোভ দেখায়, কিন্তু তাতেও যখন ওই জার্নালিস্ট মানতে চায়নি তখন তাকে হুমকি দিতে শুরু করে। তার একমাত্র মেয়েকে রেপ করার, তাকে খুন করার আরও বিভিন্ন হুমকি দেয়া শুরু করে, কিন্তু উনি মানেননি। উনি অনেক কষ্টে ওনার মেয়ের সম্মান আর জীবনও তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু নিজেকে বাঁচাতে পারেননি। প্রাণ দিতে হয়েছিল তাকে। এটুকু বলে আমি ওনার দৃষ্টির আড়ালেই নিজের চোখের পানিটা মুছে নিলাম। আদ্রিয়ান অবাক হয়ে বলল, উনি মারা যাবার পর ওনার মেয়ের কি হয়েছিল? কারো জন্যে তো জীবন থেমে থাকে না। তাই ওনার মেয়েও মরে যায়নি, শ্বাস নিচ্ছে এখনো। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। পরিবেশটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। শুধু বৃষ্টির হালকা হালকা ফোঁটার আওয়াজ আর মেঘের হালকা গর্জন শোনা যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, এখনো মনে হয় সব জার্নালিস্ট এক? সেটা কখনোই মনে হয়নি আমার, তবে ম্যাক্সিমাম তো একই, তাই না? হ্যাঁ সেটা ঠিক। আর আমি জানি আপনি আমার বিশ্বাস করে উঠতে পারছেন না। তবে আপনি একরাত বিপদে পড়ে আমার ফ্ল্যাটে হেল্পের জন্য এসছেন। এটাকে নিউজ করার মতো বিশেষ কিছু আমার মনে হচ্ছে না। আর আমি অতটাও চিপ রিপোর্টার না যে এসব বিষয় নিয়ে নিউজ বানাবো। আপনি আমার হিস্ট্রি চেক করে দেখতে পারেন। আমি ওই লেভেল রিপোর্টার নই। আদ্রিয়ান ইতস্তত করে বলল, আমি আসলে, আমার কাছে এটা শুধুমাত্র একটা প্রফেশন নয় আদ্রিয়ান, আমার জীবনের বিরাট একটা অংশ, আমার বেঁচে থাকার একমাত্র ভিত্তি বলতে পারেন। আদ্রিয়ান আমার হাতটা ধরে ওর 2 হাতের মধ্যে নিয়ে নিল। আমি ওর দিকে অবাক হয়ে তাকালাম। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, আই এম সরি। আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। হঠাৎ করেই যখন জানলাম যে তুমি একজন জার্নালিস্ট তখন। ইটস ওকে হো। আপনার দিক দিয়ে আপনি একদমই ঠিক ছিলেন। সত্যি বলতে আজকাল বেশিরভাগ জার্নালিস্ট তো এটাই করে, তাই না?
বাদ তবুও। বাদ দিন তো এসব। মগটা দিন সিনে রেখে আসি। হুম। এরপর সিনে মগ দুটো রেখে চোখে মুখে পানির ছিটে দিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। অন্যের সামনে কেঁদে আর নিজেকে দুর্বল প্রমাণ করতে চাই না। এরপর মুখটা মুছে গিয়ে ওনার পাশে বসলাম। উনি মুচকি হেসে সামনে তাকিয়েই বললেন, তো আজকালকার দিনে একা একটা ফ্ল্যাটে থাকার কারণ? কেউ না থাকলে তো একাই থাকতে হয়, তাই না? আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার বাবা মা? আমি আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, মা জন্মের পরেই মারা গেছেন আর বাবাও কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আ ম আ সরি, আমি জানতাম না। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, জানার কথাও না। সো ডোন্ট বি। তোমার আর কোনো রিলেটিভ নেই? বাবা মা না থাকলে দুনিয়াতে আর কেউ থাকে না। মামুর বাসাতেই ছিলাম 4 বছর। কিন্তু কিন্তু আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, বাদ দিন এসব। ওকে, আমি হয়তো একটু বেশি পার্সোনাল ইস্যুতে ঢুকে যাচ্ছি। আমি মাথা নিচু করে বসে রইলাম আর মনে মনে বললাম, সরি আদ্রিয়ান। আপনি আমার মাত্র এক রাতের অতিথি। তাই আপনাকে আমার জীবনের ভয়ঙ্কর কালো সত্যগুলো বলতে চাই না। আপনি যার কাছে এক রাতের জন্যে আশ্রয় চেয়েছেন সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে নিজেরই খুব কাছের মানুষদের কাছ থেকে। প্রতিটা মুহূর্তে ভয় থাকি ধরা পড়ে যাবার ভয়। এসব ভাবতে ভাবতেই উনি বললেন, তোমার বয়ফ্রেন্ড নেই? আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে, তারপর বললাম, সেটা দিয়ে আপনি কি করবেন? উনি একটু রাগী গলায় বললেন, আছে কি না বলো। ওনার রাগী কণ্ঠে একটু দমে গেলাম, কারণ ওনার রাগের সাথে খানিকটা পরিচিত আমি। তাই নিচু গলায় বললাম, না নেই। উনি একটা শ্বাস নিয়ে বললেন, যাক। সেটা শুনে আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাব তার আগেই উনি বললেন, বাই দা ওয়ে তুমি রান্নাটা খুব ভালো করো। ভালোই হলো, বিয়ের পর আর ওই স্টুপিড সেফদের ডিসগাস্টিং রান্না খেতে হবে না। আমি বাইরে তাকিয়ে আনমনে বললাম, হুমম। পরক্ষণেই খেয়াল হলো কি বললেন উনি। চমকে গিয়ে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম, বিয়ের পর মানে? আদ্রিয়ান হকচকিয়ে গিয়ে বলল, আই মিন, আমার বিয়ের পর আমার বউ যদি তোমার মতো রান্না জানে তাহলে আর কি। কথাটা আমার কেমন যেন লাগলো, তবুও ছোট করে বললাম, ওহ। উনি কিছু বললেন না। কিছুক্ষণ পর আমি বললাম, ঘুম পাচ্ছে নিশ্চয়ই। আপনি আমার বেডে শুয়ে পড়ুন, আমি সোফার রুমে চলে যাচ্ছি। বলে উঠে দাঁড়াতেই উনি আমার হাত ধরে ফেললেন। আমি একটু না অনেকটা অবাক হয়ে তাকালাম ওনার দিকে। ওনার চোখে এক অদ্ভুত চাহনি আর ঠোঁটে ঝুলে আছে মুচকি এক হাসি। আমার কেমন একটা লাগছে, হার্টবিট দ্রুত গতিতে ছুটছে, নিঃশ্বাস না চাইতেও ভারী হচ্ছে। এই অনুভূতির কারণ আমার জানা নেই। বাইরে বৃষ্টির গতি হঠাৎ করেই বৃদ্ধি পেল, যেন বৃষ্টিও আজ কিছু জানাতে চাইছে। উনি স্লো ভয়েসে বললেন, আজ একটা রাত না ঘুমোলে আমার বিশেষ কোনো সমস্যা হবে না? তোমার কি খুব সমস্যা হবে? আমি কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। সেটা দেখে উনি মুচকি হেসে বললেন, কি হলো, বসো। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থেকেই ওনার পাশে বসে বললাম, ঘুমোবেন না? আজ জেগে থাকি না। সমস্যা কি? রাত জেগে থাকার অভ্যেস আমার নেই। কিন্তু কেন জানি ওনাকে না করতে ইচ্ছে করছে না। তাই চুপ করে রইলাম। উনিও চুপ করেই আছেন। বৃষ্টির বেগ আবারও বৃদ্ধি পেয়েছে, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে বাজ পড়াও শুরু হবে। আর সেই সাথে আমার ভেতরের ভয়টাও বাড়ছে, কারণ বাজ পড়া বৃষ্টির রাতগুলো বারবার আমাকে সেই ভয়ঙ্কর অতীতগুলো মনে করিয়ে দেয়। কিছুতেই স্বাভাবিক থাকতে পারি না আমি। অন্যান্য দিন তো স্লিপিং পিল খেয়ে কম্বলে মুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি, আজ কি করব? আদ্রিয়ানের সামনে নিজেকে শক্ত কি করে রাখব? চুপচাপ বসে এগুলোই ভাবছিলাম। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে আদ্রিয়ান বললেন, জানো বৃষ্টির দিনগুলো আমার খুব পছন্দের। বাইরে পড়তে থাকা বৃষ্টি দেখতে দেখতে ধোয়া ওঠানো কফির মগে চুমুক দেওয়া। আবার বৃষ্টি দেখতে দেখতে গিটার বাজানোটাও আমার খুব পছন্দের কাজ। এনিওয়ে, তোমার বৃষ্টি ভালো লাগে? আমি এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। ওনার কথা শুনে আকাশের দিকে তাকিয়েই মুচকি হেসে বললাম, একসময় খুব ভালো লাগতো। কিন্তু এখন ভয় লাগে,
তবে আগের মতো অতটা ভয় না পেলেও ভয়টা পুরোপুরি কাটাতে পারিনি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, বৃষ্টিকে ভয় পাও? স্ট্রেঞ্জ। আমি ওনার দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, আই নো, বাট বৃষ্টিকে ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে? আমি কথাটা ঘোরানোর জন্যে হালকা হেসে বললাম, আচ্ছা বাদ দিন এসব। আর কিছু লাগবে আপনার? উনি হয়তো বুঝতে পারলেন আমি কথাটা এড়িয়ে যেতে চাইছি, তাই কথা না বাড়িয়ে বললেন, না আপাতত আর কিছু চাই না। তুমি আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে একটু শান্ত হয়ে বসো তো। লিসেন, আমার আজ ঘুমোতে একদমই ইচ্ছে করছে না, আর তুমিও যে আজ ঘুমোতে পারবে না আমি জানি। কজ একা একটা ফ্ল্যাটে একটা ছেলেকে রেখে ঘুম আসবে না? আনিজি লাগবে তোমার। যেহেতু দুজনেরই ঘুম আসবে না, সো গল্প করে রাতটা পার করে দেই, সেটা ভালো হবে না? আপনি দেখছি আজ খুব গল্প করার মুডে আছেন। আদ্রিয়ান এবার আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে হালকা ঝুঁকে বললেন, এরকম সুন্দরী একটা মেয়ে পাশে থাকলে তো অনেক কিছুরই মুড হয়, তাই না? আমি একটু দূরে সরে গিয়ে গলা ঝেড়ে বসলাম। সেটা দেখে উনি শব্দ করে হেসে দিয়ে বললেন, এত ভীতু কেন তুমি? তোমার এখনো মনে হচ্ছে আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করব? আমি কানের পিঠে চুল গুজতে গুজতে ইতস্তত করে বললাম, না, বাট এভাবে বলে কেউ? উনি ফ্লোরে এক হাতের ভর নিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, তাহলে কিভাবে বলে? আমি এবার ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, লোকে ঠিকই বলে আপনারা সেলিব্রিটিরা সত্যিই অসভ্য। তাই? এনি ডাউট? উনি এবার একটা বাঁকা হাসি দিলেন। তারপর ওনার এক হাত আমার উপর দিয়ে নিয়ে ফ্লোরে রেখে আমার দিকে বেশ অনেকটা ঝুঁকে গেল। আমি একটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বললাম, কি করছেন? ভেবে তো ছিলাম কিছু করব না, কিন্তু কিছু না করে অসভ্য হবার চেয়ে কিছু করে অসভ্য হওয়াটা বেটার না? বলেই মুখটা আরেকটু এগিয়ে আনতেই আমার প্রাণ যায় যায় অবস্থা। উনি কিছুই করবে না সেটা জানি আমি, কিন্তু ওনার এত কাছে আসাতে তো আমার অবস্থা খারাপ হচ্ছে। কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। নিজেকে অনেক কষ্টে সামলে একটা মেকি হাসি দিয়ে বললাম, এই দেখুন আপনি আবার আমার কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন, আমি তো মজা করছিলাম। আদ্রিয়ান মুচকি হেসে সরে গেল। আমিও সোজা হয়ে বসে একটা শান্তির নিঃশ্বাস নিলাম, আরেকটু হলেই দম আটকে যেত আমার, বাপরে বাপ। আমি হাত দিয়ে চুলগুলো ঠিক করে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সেটা দেখে আমি ভ্রু কুঁচকে বললাম, হোয়াট? ইউ নো তুমি? এটুকু বলতে না বলতেই প্রচণ্ড জোরে চারপাশ কাঁপিয়ে বজ্রপাত হলো। আমি সাথে সাথেই দুই হাতে কান চেপে ধরে চোখ খিচে বন্ধ করে জোরে চিৎকার দিয়ে উঠলাম, আব্বু! চোখ খিচে বন্ধ করে কানে হাত দিয়ে কাঁপছি আমি। চোখ বন্ধ রাখা অবস্থাতেই বুঝতে পারলাম আদ্রিয়ান আমার দুই হাতের বাহু ধরে হালকা ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে অনিমা? জাস্ট বাজ পড়েছে, কিছু হয়নি, তাকাও। এভরিথিং ইজ নর্মাল, তাকাও। ওনার কথাগুলো আমার কানে গেলেও আমি চোখ খোলার সাহস পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপছে আমার। বারবার সেই রাতগুলোর কথা মনে পড়ছে। সারা শরীর অসম্ভবরকম কাঁপছে। হঠাৎ গালে আদ্রিয়ানের হাতের ছোঁয়া পেলাম। ও গাল হাত দিয়ে ঝাঁকিয়ে বললেন, লুক অ্যাট মি। কিচ্ছু হয়নি, দেখো। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম ওনার দিকে, ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি। উনি আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন, বাজ পড়েছিল, কিচ্ছু হয়নি, দেখো। কিন্তু আমার চোখের সামনে শুধু সেই নৃশংস ঘটনাগুলো ভাসছে, আর কিছুই না। তাই শুধু বললাম, আব্বু, আহা আব্বু। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই আবারও আওয়াজ করে বজ্রপাত হলো, আর আমি সামনের ব্যক্তিটিকে জড়িয়ে ধরলাম। এই মুহূর্তে আমি কি করছি না করছি আমার কোনো খেয়াল নেই। এই মুহূর্তে আমার শুধু একটা অবলম্বন চাই, যার দ্বারা আমি নিজেকে শান্ত করতে পারবো। উনিও শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। এই ঠান্ডা পরিবেশেও ঘামে ভিজে যাচ্ছি আমি, দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে সবকিছু অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে কোনো অতল সাগরে তলিয়ে যাচ্ছি আমি, যেখান থেকে চেয়েও বেরোতে পারছি না। আস্তে আস্তে চোখ খুললাম, মাথাটা বেশ ভারী লাগছে। ভালোভাবে তাকিয়ে মোমের আবছা আলোতে বুঝতে পারলাম রুমের বেডে শুয়ে আছি। ধীরে ধীরে সবটা মনে পড়ল। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। আমি জানতাম আমি নিজেকে সামলাতে পারবো না। পাশে তাকিয়ে আদ্রিয়ানকে বসে থাকতে দেখে হুড়মুড়িয়ে উঠে বসলাম।
আদ্রিয়ান শান্ত গলায় বললেন। আসতে এত তাড়াহুড়োর কিছু হয়নি। আমার বেশ লজ্জা লাগছে, বেচারা আমার বাসায় অতিথি হয়ে এসে আমারই সেবা করছে। তার ওপর জড়িয়ে ধরেছি আমি ওকে। ও কি ভাবলো? আর আমি ভেতরে কি করে এলাম? নিশ্চয়ই আদ্রিয়ান এনেছে। ও আল্লাহ, আমি আসলেই একটা প্যানিক। আমার কাছে যে আসে সেই ঝামেলায় পড়ে। আমি ওনার দিকে তাকিয়ে ইতস্তত করে বললাম, সরি, আসলে ডোন্ট বি সরি। এখন কেমন লাগছে? বেটার। বাজ পড়লে এত ভয় পাও তুমি? কিছু না বলে মাথা নিচু করে আছি, কারণ এই মুহূর্তে কিছু বলার নেই আমার। কি বলবো? এই বাজ পড়া বৃষ্টির রাতগুলোই তো আমার জীবনের কাল ছিল। আমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, ওকেহ ব্যালকনিতে চলো, একটু ফ্রেশ লাগবে। আমি একটু গুটিয়ে বসলাম। তারপর মাথা নাড়লাম। উনি ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বললেন, বাইরে এখন আর বাজ পড়ছে না, বিদ্যুৎও চমকাচ্ছে না, আমরা গিয়ে বসতে পারি। ভালোভাবে খেয়াল করে দেখলাম সত্যি সব থেমে গেছে, এখন শুধু গুড়ি গুড়ি বৃষ্টি আছে বাইরে। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30 বাজে। আদ্রিয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, চলো। আমি আদ্রিয়ানের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ইতস্তত করে ওনার হাতটা ধরলাম। উনি হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেলেন। এরপর দুজনেই ফ্লোরে বসলাম। তবে কেউ কোনো কথা বলিনি, দুজনেই বেশ অনেকক্ষণ নীরব ছিলাম। নীরবতা ভেঙে আমিই বললাম, একটু বিরক্ত করে ফেললাম আপনাকে, তাই না? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কোন ব্যাপারে? বুঝতে পারলাম বুঝেও না বোঝার ভান করছেন। তাই মুচকি হেসে বললাম, না মানে এতক্ষণ সেন্সলেস ছিলাম, আপনাকে এভাবে টেনশনে ফেলে দিলাম। সেই দিক দিয়ে বলতে গেলে তো আমিও তোমাকে বিরক্ত করেছি। আমি আর কিছু বললাম না, আবারও কিছুক্ষণ পরিবেশটা নীরব রইল। দুজনেই তাকিয়ে বাইরের গুড়ি গুড়ি বৃষ্টি দেখছি। হঠাৎ উনি বললেন, তোমার আব্বুকে খুব ভালোবাসো তাই না? আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি যতটা ভালোবাসি আব্বু আমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসতেন। হুমম অজ্ঞান অবস্থাতেও আব্বু আব্বু করছিলে। বাই দা ওয়ে, ওসব কি বলছিলে তুমি? কি বলছিলাম? জানি না, কোনো তালমিল পাচ্ছিলামও না তোমার কথার। তোমাকে কোলে নিয়ে রুমে এনে শুইয়ে দেবার পরেই কিসব বলছিলে। আব্বু বলে চেঁচাচ্ছিলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ এটা করবেন না, এসব বলছিলে। আবার কখনো বলছিলে, ভাইয়া প্লিজ আমার কাছে এসো না, যেতে দাও আমায়। এই ভাইয়াকে? আর কি করেছিল তোমার সাথে? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। অতীতগুলো খুব বেশি যন্ত্রণা দেয়। যেখানে নিজের লোকেরাই এমন করতে পারে, তখন অন্যের কি দোষ? টাকা আর লোভ মানুষকে দিয়ে কি না করায়? বিশ্বাস করে যাদের কাছে আশ্রয় নিয়েছিলাম তারাই আমার সাথে। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেটা দেখে আদ্রিয়ান আমার কাঁধে হাত রেখে বললেন, আরে হোয়াই আর ইউ ক্রাইং? আচ্ছা, আমি আর কিছু জিজ্ঞেস করব না চিল। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আদ্রিয়ান নিজেই আমার মাথাটা ওর কাঁধে নিয়ে গেল। আমি বেশ অবাক হলাম, কিন্তু কিছু বললাম না, হয়তো আমাকে কাঁদতে দেখেই এমন করছে, সান্ত্বনা দিতে। আর আমারও এই মুহূর্তে এরকম একটা কাঁধের খুব দরকার ছিল। তাই কিছু চিন্তা না করেই চোখ বন্ধ করে নিলাম। রোদের আলো চোখে পড়তেই জেগে গেলাম। চোখে হাত দিয়ে আলতো করে চোখ খুলে দেখি বেডে শুয়ে আছি। সিট। ঘুমিয়ে পড়েছিলাম, আর এবারেও নিশ্চিত আদ্রিয়ানই রুমে এনেছে। চোখ ডলতে ডলতে উঠে বসে দেখি আদ্রিয়ান রুমে কোথাও নেই। তবে কি চলে গেছে ও? আস্তে করে উঠে ব্যালকনিতে গেলাম। সারা রাত বৃষ্টির পর আকাশ একেবারেই পরিষ্কার হয়ে গেছে। ভেজা সিদ্ধ সকালের এই নরম রোদের আলোয় চারপাশটা ঝকঝক করছে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, গুড মর্নিং ম্যাডাম। আমি চমকে পেছনে তাকালাম। আদ্রিয়ান দুই হাতে দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো অবাকের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছি। হাঁ করে তাকিয়ে আছি ওনার দিকে। উনি এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি হলো, হাঁ করে আছো কেন? আমি অবাক হয়েই তাকিয়ে থেকে বললাম, আপনি কফি বানিয়ে এনেছেন? হ্যাঁ, এনি প্রবলেম। ভ্রু কুঁচকে, বাট কিভাবে? উনি মুচকি হেসে বললেন, একটু কষ্ট হয়েছে, সব খুঁজে পেতে বাট পেরেছি। টেস্ট ইট। কষ্ট করার কি দরকার ছিল আমায় ডাকতেন? তুমি ঘুমোচ্ছিলে তাই জাগাতে ইচ্ছে করছিল না।
আর তাছাড়া 2 মগ কফি তো বানিয়েছি। আর এমন কি? আমি মুচকি হেসে মগটা নিলাম। উনি মুখ ছোট করে বললেন, খারাপ হলেও কিন্তু বলবে না খারাপ হয়েছে ওকে? আমি হেসে দিলাম ওনার কথায়, সাথে উনিও হেসে দিলেন। এরপর দুজনেই রেলিং ধরে দাঁড়িয়ে কফি খেতে খেতে বাইরের স্নিগ্ধ পরিবেশটা যেন সারারাত কান্না আর গর্জনের পর এখন পরিবেশটা মন খুলে হাসছে। সেই হাসিতে চারপাশ ঝকঝক করছে। কিন্তু মানুষের জীবনটা তো এত সহজ না ভেবেই একটা দীর্ঘশ্বাস নিলাম। একটু পরেই কারেন্ট চলে এলো। সেটা দেখে আদ্রিয়ান বলল, থ্যাংক গড। তুমি তোমার ফোনটা একটু চার্জে দাও প্লিজ। হুম। চার্জ হতে হতে আমি ব্রেকফাস্ট করছি। ওকে হো। আমি ফোন চার্জে দিয়ে কিচেনে চলে গেলাম পাস্তা বানাতে। পাস্তা বানিয়ে নিয়ে এসে দেখি আদ্রিয়ান আমার ফোন ঘাঁটছে। আমাকে দেখে উনি বললেন, সামনের মেইন রোডে আমার ম্যানেজার গাড়ি নিয়ে ওয়েট করবে। ওই পর্যন্ত কি করে যাব? কেউ দেখে নিলে তো জেকে ধরবে। আমি কিছু একটা ভেবে বললাম, আমার স্কুটিতে করে আপনাকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আমি অফিস যাব। ওকে হো, থ্যাঙ্কস। এরপর দুজনেই খেতে বসলাম। একটু পর উনি চলে যাবে আর হয়তো এভাবে দেখা হবে না। মনটা খারাপ লাগছে, কিন্তু ওনার মধ্যে মন খারাপের কোনো ছাপ নেই। থাকবেই বা কেন? থাকার তো কোনো কারণ নেই। খেয়ে আমি রেডি হয়ে নিলাম আর উনিও টি শার্ট জ্যাকেট পরে নিলেন। এরপর দুজনেই বেরিয়ে পড়লাম। হেলমেট পরে থাকায় ওনাকে কেউ চিনতে পারেনি। স্কুটি করে ওনাকে ওনার গাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও নামলাম। উনি বললেন, বাই। আমিও মুচকি হেসে বললাম, বাই। উনি চলে যেতে নিয়েও পেছনে ফিরে বললেন, ধরো আবার যদি কখনো বিপদে পড়ি আর তোমার হেল্পের দরকার হয়। সো আমি বুঝতে পারলাম উনি কি চাইছেন। আমি একটু অবাক হলেও আমার কার্ডটা নিয়ে ওনাকে দিলাম। উনি সেটা নিয়ে মুচকি হেসে গাড়িতে উঠলেন। গাড়ি স্টার্ট করতেই উনি হাত নাড়লেন আর আমিও হাত নেড়ে বিদায় দিলাম ওনাকে। যতক্ষণ গাড়িটা দেখা গেছে তাকিয়েছিলাম আমি। জানি না আর দেখা হবে কি না। আকস্মিকভাবেই একটা গোটা এক রাত একসাথে ছিলাম বর্ষণের সেই রাতে। যেই রাতটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। নিজের একা জীবনে এক রাতের জন্যে হলেও একজন সঙ্গী পেয়েছিলাম। কিন্তু উনি কি মনে রাখবেন আমাকে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। হয়তো অনেক মানুষের ভিড়ে আমি পড়ে থাকবো ওনার স্মৃতির কোনো এক তুচ্ছ কোণে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।